আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সম্ভাব্য তফসিল ঘোষণার জন্য সম্ভাব্য একটা সময়সীমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সামনে। কিন্তু এই তারিখের মধ্যেও তফসিল ঘোষণা আসলেই করা হবে কিনা সেটি নিয়েও মানুষের মধ্যে অনেক ধরনের সন্দেহ সংশয় রয়েছে। তারও নিশ্চয়ই অনেকগুলো কারণ রয়েছে। তো নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা রোববার প্রধান উপদেষ্টার সঙ্গেও দেখা করেছেন, তাকে বিভিন্ন বিষয়ে তারা অবহিত করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক এবং সুন্দরভাবে নেওয়া হচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। আসলে প্রস্তুত কতটা নির্বাচন কমিশন? জাতীয় সংসদ নির্বাচন কিংবা গণভোট তো আর চড়ুই ভাতি খেলা নয় যে লোক দেখানো কয়েকটা আয়োজনের মধ্য দিয়ে সেগুলো অনুষ্ঠান সম্ভব হবে সুন্দর সুষ্ঠুভাবে। এখন প্রস্তুতি কতটা? যেখানে তফসিল ঘোষণার সম্ভাব্য একটা সময়সীমা দেওয়া হয়েছে কবে? 8 থেকে 15 তারিখের মধ্যে। কি কি বিষয় উল্লেখ করা হয়েছে? যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে হবে, বিটিভিতে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন, সেই জন্য একটি শিডিউল নিতে হবে, রেকর্ড করতে হবে। এই যে কথাগুলো বলা হয়েছে এগুলো কি সর্বোচ্চ 2 থেকে 3 দিনের বেশি সময় লাগার কথা? রাষ্ট্রপতি তো আর এমন কোনো ব্যস্ত নন বা তার শিডিউল পাওয়া সম্ভব নয়, বিষয়টি তো তা নয়। আর বিটিভি থেকে নির্বাচনের তফসিল ঘোষণা মতন একটি বিষয় ঘোষণা করা হবে, প্রধান নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার, তাতেও কি 5-7 দিন লাগার কথা একটা শিডিউল নিতে? নিশ্চয়ই না। তারপরে ধরে নিলাম যে লাগলো 7-8 দিন লাগলো, কিন্তু হলে ভালো তফসিল ঘোষণাটা। আচ্ছা, তফসিল ঘোষণাও না হয় হলো, কিন্তু নির্বাচনের আয়োজনের জন্য প্রস্তুতি কতটা? সবচেয়ে বড় যে বিষয়টি এখন ঝুলে আছে যে একই দিনে নির্বাচনের সাথে গণভোটের বিষয়টি। এখন গণভোটের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো সাধারণ মানুষকে কতটা জানান দেওয়া হয়েছে? কি প্রশ্ন থাকবে, কি উত্তর দিতে হবে, উত্তর না হয় হ্যাঁ না, মানুষ কি ধরে নেবে? মানে হ্যাঁতে দিবে না নাতে দিবে? যেখানে জটিল একটা প্রশ্ন থাকবে যার 4টি ধাপ। প্রধান উপদেষ্টা আমার ধারণা তিনি নিজেই এই যে সমস্যা খেলা হচ্ছে, সমস্যা প্রস্তাব করা হচ্ছে, উনি নিজেও তেমন ভালো কিছু বোঝেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। শুধু হ্যাঁ হু বলেন আর কথা বলেন যে আমরা স্বর্ণযুগে যাচ্ছি, আমরা ঐতিহাসিক নির্বাচন করতে যাচ্ছি, আমরা বাংলাদেশের মানুষকে সভ্যতার যুগে নিয়ে যাচ্ছি, আর বাকিগুলো সব অসভ্য ছিল, আমরা অসভ্যতার যুগে ছিলাম। যাই হোক, তো তিনি নিজেই কিছু বোঝেন না। এবং একটা কথা তার ভালো লেগেছে, তিনি নির্দেশ দিয়েছিলেন যে সংস্কার প্রস্তাবগুলো যেন সহজ করে লেখা হয়, প্রকাশ করা হয়, সাধারণ মানুষ যেন বুঝতে পারে। সেগুলো কি হয়েছে? তার নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে? নিশ্চয় হয়নি। ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে, যেখানে 9টা থেকে 5টা পর্যন্ত অন্যান্য ভোটের সময়গুলোতে আমরা দেখেছি নির্বাচনের সময় এই সময়ের মধ্যেও মানুষ ভোট দিতে পারে না। অনেক মানুষ ভোট গ্রহণের যে একটা এরিয়া থাকে, নির্দিষ্ট এরিয়া, তার বাইরে থাকতে হয় তাদেরকে, মানে সেই এরিয়ার মধ্যে 5টার মধ্যে ঢুকতে পারে না। নানান কাজের চাপে তো অনেক সময় দেরি করে যেতে হয়। আর তারপরেও ভোট কেন্দ্রে থাকাকালীন সময়েও অনেকে দেখাচ্ছে ভোট দিতে দেরি হচ্ছে। যাই হোক, এগুলো তো ভোট কেন্দ্রের এরিয়ার মধ্যে যারা থাকবে তাদের ভোট নেওয়া হয়। 1 ঘন্টা বাড়ানো হয়েছে মাত্র। যেই প্রশ্নটি থাকবে গণভোটের সম্পর্কে, একটা জটিল বিষয়। প্রথমেই প্রশ্নটি হচ্ছে এরকম যে আপনারা জানেন, তারপরে একটু বলি যে আপনি কি জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটের সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এটা হচ্ছে প্রশ্ন। তারপর আবার 4টি বিষয়, যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান কোন প্রক্রিয়ায় গঠন করা হবে, জাতীয় সংসদ 2 কক্ষ হবে নাকি কয় কক্ষ হবে, জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে, সেগুলো জানান দেওয়া হয়েছে। নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। মানে এটি পড়তেও বুঝতেও মানুষের 3-4 মিনিট, মানে এই বাংলা লেখাগুলো মাথার মধ্যে ঢোকাতে লাগবে 3 থেকে 4 মিনিট। তারপরে এই বিষয়গুলো আসলে কজন মানুষ বোঝে, আর এইগুলোর উত্তর হ্যাঁ কিংবা নাতে দেওয়া হবে।
4টি অপশনের জায়গায় কেউ যদি দুটোতে হ্যাঁ সম্মতি জ্ঞাপন করে আর দুটোতে না বোধক তারা উত্তর দেওয়ার চেষ্টা করে, তাহলে কি হবে? এগুলো পুরনো প্রশ্ন, যাই হোক, এগুলো কোনো সুরাহা হয়নি। অতএব ওই সময়ের মধ্যে কিভাবে দেশের বর্তমান ভোটার সংখ্যা 13 কোটি, কতজন উপস্থিত হবে তা নিয়ে তো অবশ্যই নানান ধরনের সন্দেহ রয়েছে। তারপর ধরে নিলাম যে যথেষ্ট সংখ্যক ভোটার উপস্থিত হবে অথবা যথেষ্ট কম সংখ্যক ভোটার উপস্থিত হবে, তারা কি উত্তরটা দিবে? কতক্ষণ লাগবে এক একটা ভোটারের জন্য ভোট প্রদান করতে? এদিকে গণভোট আগে অনুষ্ঠান ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হতে দেবে না, এমন হুঁশিয়ারি একের পর এক জামাত উচ্চারণ করে যাচ্ছে। এমনকি গত 2 দিন আগে জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার হুঙ্কার ছাড়লেন যে আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন। আমরা এমন কোনো সংকটে সরকারকে ফেলতে চাই না যাতে বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক। অর্থাৎ সরকারকে ভয়ঙ্কর এক বেকায়দায় ফেলবে তারা। 5 আগস্ট ঘটনার একটা হুমকি তো দিয়ে রেখেছেন ডাক্তার শফিকুর রহমান এর আগে, মানে সরকারকে, বর্তমান সরকারকেও 24শে 5 আগস্টের মতন আওয়ামী লীগ সরকারের যেভাবে পথ ঘটনা হয়েছিল সেরকম ঘটনা তারা ঘটাতে পারেন, সেই সম্ভাবনার কথা হয়তো উল্লেখ করেছেন। এদিকে তারও আগে ডাক্তার শফিকুর রহমান বলে রাখলেন যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলে নির্বাচনের জেনোসাইড হবে। আবার এনসিপি বলে রেখেছে খালেদা জিয়াকে ইঙ্গিত করে যে একটি বড় রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা গুরুতর অসুস্থ, সব দলের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে যেন তফসিল ঘোষণা করা হয়। আবার আওয়ামী লীগের নির্বাচন প্রতিহতের ঘোষণা অথবা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে কিংবা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে কিনা, সেসব বিষয়ে নিশ্চয়ই অনেক গুরুতর সিদ্ধান্ত সামনে অপেক্ষা করছে। সেই বিষয়টাই না হয় বাদই দিলাম, এখনো পর্যন্ত আওয়ামী লীগকে বাদ দিয়ে যেটি শোনা যাচ্ছে নির্বাচন হবে। আচ্ছা হোক, জাতীয় আন্তর্জাতিক নানান ধরনের খেলা রয়েছে, এই জন্যই বলছিলাম যে যা কিছু হচ্ছে সবকিছু শো অফ কিনা। চড়ুইভাতি খেলার মতন টুকটাক আয়োজন সম্পন্ন করে এই নির্বাচনের দিকে যে চলে যাব, একটা মহাযজ্ঞের দিকে চলে যাব, এটা আসলেই অনেকের কাছে এখনো পর্যন্ত বিস্ময়কর এবং হাস্যকর। দর্শক, বিগত আওয়ামী লীগ সরকারের মধ্যে যে 2-4 জন, হাতে গোনা 2-4 জন মোটামুটি সহজ সরল সৎ জীবনযাপন করেন বলে আমাদের ধারণা ছিল, তাদের মধ্যে একজন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার সাধারণ জীবনযাপন, সাধারণ কথাবার্তা এগুলো অনেককে আকৃষ্ট করত, কিন্তু সেই আব্দুল হামিদকেও এবার মনে হচ্ছে যে বিতর্কিত হয়ে যাচ্ছেন কিংবা বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আব্দুল হামিদের বিরুদ্ধে দুদক এবার নেমেছে তদন্তে। আব্দুল হামিদ দেশেই অবস্থান করছেন, মাঝে বিদেশে চিকিৎসায় গেলেন। সেই চিকিৎসায় যাওয়া নিয়ে সরকারের মধ্যে বহু নাটক আমরা দেখলাম। তারপরে তিনি আবার ফিরে আসলেন, তার নামে মামলা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। এরকম পরিস্থিতিতে দুদক তার বিরুদ্ধে নতুন যে অনুসন্ধানে নামলো, সেই অনুসন্ধানে নামার ইঙ্গিতটা কি এরকম ইঙ্গিত যে আব্দুল হামিদও খুব শীঘ্রই গ্রেপ্তার হতে পারেন, যদিও শারীরিকভাবে তিনি খুবই খারাপ অবস্থায় রয়েছেন? চলুন একটু জেনে দেখি কি অভিযোগ দুদকের আব্দুল হামিদের বিরুদ্ধে। আব্দুল হামিদের মতো মানুষদের বিরুদ্ধেই যদি এই অভিযোগ থাকে, তাহলে আওয়ামী লীগের সরকারে ছিলেন কিংবা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বিভিন্ন দায়িত্বশীল চরিত্রে, তারা তাহলে কারা, কে আর বিতর্কের ঊর্ধ্বে থাকবেন? দর্শক, বলছিলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে এবার দুদক নামছে অনুসন্ধানে। অভিযোগ 24 কোটি টাকার। 24 কোটি টাকা বর্তমানে 2025-এর শেষে এসে খুব একটা বেশি টাকা নয়, যদিও আমরা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে দেখেছি যে মাত্র 2 কোটি টাকা মেরে দেওয়ার মামলা দেওয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। জিয়া অরফানেজ ট্রাস্টের 2 কোটি টাকা এতিমের টাকা মেরে দিয়ে তিনি অন্যত্র মানে স্থানান্তর করেছিলেন টাকা, এরকম অভিযোগে তাকে কিন্তু আমরা জেল খাটতে দেখেছিলাম। তার মানে হচ্ছে যে রাষ্ট্রের কাছে কখনো কখনো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো সাধারণ জনগণের কাছে হাস্যকর ইস্যুতে
পরিণত হয়, আগেও হয়েছে, বর্তমানে না হলে কি আর 16 কলা পূর্ণ হয়? দেখা যাক দুদক কি বলছে। বিডি নিউজ 24 এই খবরটা নিশ্চিত করছে। তারা বলছে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। অনুসন্ধানের তালিকায় আব্দুল হামিদের 3 ছেলের নামও রয়েছে। এখানে বলা হয়েছে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি, ক্ষতি তার মাধ্যমে হয়েছে, এটাই কি বাস্তবতার, নাকি তিনি এই 24 কোটি টাকা আত্মসাৎ করেছেন? চলুন ভিতরে কি বলছে একটু জেনে দেখি। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতির অভিযোগে তদন্তে নামছে দুদক। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের আজকে এই তথ্যটা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আব্দুল হামিদ ও অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালীন ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ 1 আবাসিক এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে একটা এলাকায় সৌন্দর্য বর্ধন করা হয়েছে, সৌন্দর্য বর্ধন করার জন্য যে টাকাটা বিনিয়োগ করা হয়েছে সেটা রাষ্ট্রের ক্ষতি এবং সেটা ব্যক্তি স্বার্থে আব্দুল হামিদ করেছেন, এটা হচ্ছে অভিযোগ। অভিযোগটা খুবই বড় এবং খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ। নিকুঞ্জের লেক ড্রাইভ রোডের 6 নম্বর প্লটে আব্দুল হামিদের ডুপ্লেক্স বাড়ি রয়েছে। সেই বাড়ি ঘিরে সাজসজ্জায় অর্থ ব্যয় নিয়ে সংবাদ মাধ্যমে আসা একটি প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে দুদক। 2 মেয়াদে রাষ্ট্রপতি দায়িত্বে থাকাকালীন আব্দুল হামিদের সঙ্গে তার 3 ছেলের নামও রয়েছে অনুসন্ধানের তালিকায়। তারা হলেন সাবেক এমপি রেজওয়ান আহমেদ তৌফিক, রাসেল আহমেদ তুহিন ও রিয়াদ আহমেদ তুষার। দুদকের উপপরিচালক মামুনুর রশিদের নেতৃত্বে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলে আরও রয়েছে সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক রোমান উদ্দিন। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের 20 মার্চ দৈনিক যুগান্তরে হামিদের সুখ বিলাসে গচ্চা 24 কোটি টাকা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। অসাধারণ প্রতিবেদন। তিনি ওই এলাকার সৌন্দর্য বর্ধন করিয়েছেন, এটা মানে তার আত্মসাৎ, এই টাকাটা তার আত্মসাৎ, এরকম অভিযোগে দারুণ একটা রিপোর্ট করেছে যুগান্তর এবং সেই রিপোর্টের ভিত্তিতে দুদক এবার অনুসন্ধানে নামছে। সেই প্রতিবেদনে বলা হয়েছিল কি, লেক ড্রাইভ রোডের 6 নম্বর প্লটে হামিদের 3 তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি, কর্নার প্লট হওয়ায় বাড়ির 2 দিক ফাঁকা, সামনের অংশে প্রবহমান খাল, 2 পাশে হাঁটার বাঁধানো রাস্তা, নান্দনিক ডিজাইনে তৈরি ডেক ও ঝুলন্ত ব্রিজ, দেশি বিদেশি ফুল ও শৌখিন পাতাবাহারে সজ্জিত চারপাশ, এমনকি খালের পানিতেও ভাসছে পদ্ম ফুল, সারি সারি খেজুর গাছ লেকের পাড় ঘেঁষে, গাছের খোঁজে খোঁজে নিয়মিত রস সংগ্রহের চিহ্ন, খাল সংলগ্ন রাস্তা আলোকিত করতে বিশেষ ব্যবস্থা, কিছুদূর পরপর বসানো হয়েছে অত্যাধুনিক ল্যাম্পপোস্ট। খুবই ভালো একটা ব্যাপার। মহামান্য রাষ্ট্রপতি তার যে বাড়ি, সেই বাড়ির যে এলাকা, সেই এলাকা সৌন্দর্যবর্ধন করা হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন করা হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন করে লেকের উন্নয়ন করা হয়েছে। এই জন্য তার বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক যে এখানে কেঁচো খুঁড়তে কোনো সাপ পাওয়া যায় কিনা। এখন প্রশ্ন তো আসতেই পারে, প্রশ্ন উঠতেই পারে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যদি তার নিজের বাড়ি যে জায়গায় সেই এলাকার উন্নয়নে বরাদ্দ নেন, তাহলে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যে বরাদ্দগুলো নেওয়া হয়েছে, বিভিন্ন উপদেষ্টা বিভিন্নভাবে যে বরাদ্দগুলো নিয়েছেন, যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার মুরাদনগরের জন্য 450 কোটি টাকার বেশি বরাদ্দ নিয়েছেন। তো সেটা কি রাষ্ট্রের ক্ষতি হিসেবে দেখা হবে? সেই বরাদ্দটা তো নিয়েছেন তিনি এলাকার উন্নয়নের জন্য। হ্যাঁ, পেছনে একটা স্বার্থ ছিল যে মুরাদনগরের উন্নয়ন করলে তার নির্বাচন করতে চাইলে তার নির্বাচনে সহযোগিতা হবে। এই জন্য কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দোষী করা হবে যে 450 কোটি টাকা তিনি নিজের স্বার্থে ব্যয় করেছেন কিংবা নিজের পকেটে ভরেছেন? কিংবা কদিন আগে ঢাকা 10-এ ভোটার হওয়ার পরপরই ঢাকা 10-এ মসজিদ, মাদ্রাসা, প্যাগোডা, বিভিন্ন জায়গায়
বিশেষ বরাদ্দ, সব থেকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে, সেগুলো কি বলা হবে যে নিজের এলাকায় সৌন্দর্য বর্ধনের জন্য কিংবা নিজের এলাকায় উন্নতির জন্য ব্যক্তি স্বার্থে এই কাজটা করেছেন? এই কাজটা নিজে এলাকায় বাস করেন, নিজের এলাকার, যেমন আওয়ামী লীগ সরকার দায়িত্ব থাকাকালীন আমরা দেখেছি দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন, পদ্মা সেতু থেকে শুরু করে ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ে, গোপালগঞ্জ পর্যন্ত পুরো মানে একেবারে স্বর্গরাজ্য বানিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো যেটা করা হয়েছে, পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের জীবনযাত্রা পরিবর্তন হয়ে গেছে, মানুষ অনেক বেশি প্রশংসা করেছিল ব্যাপারগুলোর। এটা কি দায়ী করা হবে শেখ হাসিনাকে যে শেখ হাসিনা ব্যক্তি স্বার্থে দক্ষিণবঙ্গের উন্নয়ন করেছিলেন? এই ব্যাপারগুলো আমার মনে হয় যে এই যে একটা পত্রিকা রিপোর্ট করলো, যদি ব্যাপারটা এরকম হতো যে আব্দুল হামিদ টাকা মেরে দিয়েছেন, যে রাষ্ট্রের এত কোটি টাকা, সেটা 24 কোটি টাকা না হোক, 24 লাখ টাকা হোক, এই 24 লাখ টাকা তিনি মেরে দিয়েছেন, এই খাত থেকে তিনি মেরে নিজের ছেলের বিস্কিট কেনার জন্য কিংবা নিজের ছেলের স্যুট প্যান্ট কেনার জন্য কাজে লাগিয়েছেন, কিংবা নিজের দামি সানগ্লাস কেনার জন্য তিনি ব্যবহার করেছেন সেই টাকাটা, সেরকম